আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছি। আমাদের গত লেকচারের পর দীর্ঘদিন গ্যাপ হয়েছে। আজকের এটা আমাদের হচ্ছে ত্বরণ এবং মন্দন সংক্রান্ত যে টপিক আছে আমাদের, অর্থাৎ আমরা তো গতি অধ্যায়টাকে একেবারে বেসিক থেকে ধারাবাহিকভাবে প্রতিটা টপিক আলাদা আলাদা করে আমরা প্রতিটা লেকচারে কভার করার চেষ্টা করতেছি। তো এর আগের যে লেকচার যারা করছো তারা নিশ্চয়ই জানো, এই আগের লেকচারে অলরেডি আমরা বেগ এবং দ্রুতি এই সংক্রান্ত বা এই টপিকটা ইন ডিটেল পড়াশোনা করছি। তো আমাদের বেগ এবং দ্রুতি এই আলোচনাটার পরেই হচ্ছে যে টপিকটা আমাদের দরকার, সেটা হলো ত্বরণ এবং মন্দনের যে পরিচয়। ঠিক আছে? তো আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা ত্বরণ এবং মন্দন এই দুটো টপিককে একেবারে বেসিক থেকে শেখার চেষ্টা করব, এবং এইটা রিলেটেড আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে সলভ করব। টপিকটা খুব বেশি জটিল না এবং খুব বেশি বড়ও না, খুবই ছোট টপিক। আমরা মূল আলোচনা শেষ করেই এটা রিলেটেড কেমন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসতে পারে আমরা জাস্ট বেসিক কয়েকটা ম্যাথ আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। ঠিক আছে? চলো তাহলে প্রথমে আমরা আলোচনায় প্রবেশ করি, এবং এই জিনিসটা একটু তোমাদেরকে বলে রাখতে চাই, ত্বরণ এবং মন্দন এই আলোচনাটা শুরুর পূর্বে আমি এতটুকু বিষয় নিশ্চিত হতে চাই যে তোমরা বেগ এবং যে দ্রুতি এই টপিকটা সম্পর্কে তোমাদের একটা কি ভালো আইডিয়া আছে। অর্থাৎ এখানে টোটাল রিলেটেড টপিক এগুলা, যেমন আমরা শুরু করছিলাম একেবারে আমাদের যে মানে ম্যাথমেটিক্যাল যে পার্ট শুরু বা যে টপিকগুলো দিয়ে আমরা হচ্ছে ম্যাথকে ডিফাইন করব, প্রথম ছিল হচ্ছে দূরত্ব এবং সরণ। আমরা একটা লেকচারে দূরত্ব এবং সরণটাকে ইন ডিটেল আমরা শেষ করছি। দূরত্ব সরণ যদি তুমি ভালো মতো বুঝে থাকো, তুমি বেগ এবং দ্রুতি এটা আরো ভালো মতো বুঝবা, কারণ দূরত্ব সরণের থেকে হচ্ছে মূলত বেগ এবং দ্রুতির যে ডেরিভেশনগুলো সেটা বের হয়েছে। অর্থাৎ সরণের যে পরিবর্তন সেটাকে আমরা কি বেগ বলি। ঠিক আছে? দূরত্ব থেকে হচ্ছে দ্রুতিটাকে আমরা হিসাব করি। ঠিক একইভাবে তুমি যদি ত্বরণ এবং মন্দনটাকে একেবারে সুন্দর মতো ক্লিয়ার করতে চাও, আত্মস্থ করতে চাও, তোমাকে অবশ্যই বেগ এবং দ্রুতি এই দুটো টপিক সম্পর্কে একেবারে ক্লিয়ার কাট একটা আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ তুমি সিলি বিষয়গুলা, ছোটোখাটো বিষয়গুলো মিস করে যাবে। ঠিক আছে? এজন্য আমি এটা মানে তোমরা আমাকে এটা মেক শিওর করবা যে হ্যাঁ স্যার আমরা বেগ এবং দ্রুতি এই টপিকটা ভালো মতো বুঝি। তাইলে আমি বলবো তোমরা এই লেকচারটা দেখবা, তাহলে ত্বরণ এবং মন্দন আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে। আমরা একেবারে জিরো বেসিক থেকেই পড়াচ্ছি। অর্থাৎ তুমি যদি একেবারে আমরা এমনভাবে ধরে নিচ্ছি তুমি এগুলো কোনোদিন পড়ো নাই, তুমি একেবারে নতুন এই ভিডিওটা বা এই লেকচারটা দেখতেছো যেখানে তুমি ত্বরণ এবং মন্দনের সাথে পরিচিত হবা, এইভাবে করে পড়াচ্ছি। তো যারা মোটামুটি ক্লাস আরও উপরে যেমন 10-এ আসো, আমরা তো 9কে টার্গেট করে মূলত পড়াচ্ছি, তো ক্লাস 10 এই ভিডিওগুলো দেখতে পারো। তবে তোমাদের কিছু অংশ একটু বোরিং মনে হবে, যে যেহেতু 9 থেকে তোমরা 10-এ গেছো, তোমরা অলরেডি এই টপিকগুলো পড়ছো। তো আমি এখানে যেভাবে পড়াচ্ছি একেবারে ধরে ধরে বিষয়গুলা, তোমাদের কাছে এটা একটু বোরিং মনে হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তুমি জাস্ট স্কিপ করে মোটামুটি যে অংশগুলো তোমার দরকার ওইটা তুমি দেখবা, পুরোটা দেখার দরকার নেই। বাট ক্লাস 9 যারা একেবারে নতুন করতেছো বা নতুন করে একেবারে বেসিকটা শিখতে চাও, তারা একেবারে পুরো ভিডিওটা দেখবা। আচ্ছা, প্রথমে আসবো আমরা ত্বরণ। অ্যাক্সিলারেশন বলে, তাই না? ত্বরণ হচ্ছে অ্যাক্সিলারেশন আর মন্দন হচ্ছে কি ডিঅ্যাক্সিলারেশন বলে। ঠিক আছে? অর্থাৎ ত্বরণের বিপরীত একটা রাশি। তাহলে ত্বরণের সোজা সাপটা একটা সংজ্ঞা আছে, আমরা প্রথমে সংজ্ঞাটাতে একটু যাব, তার আগে আমি একটু ছোট্ট পরিচয়টা দিয়ে দেই। ত্বরণ হচ্ছে মূলত বেগের পরিবর্তন, অর্থাৎ একক সময়ে বস্তুর কতখানি বেগের পরিবর্তন ঘটছে এই রাশিটাকেই মূলত ত্বরণ বলা হয়। দেখো কিছুটা তুমি মিল পাবা, তুমি যদি বেগ পড়ে থাকো, তুমি বেগের সংজ্ঞা কি দিছিলে তোমার নিশ্চয় মনে আছে, একক সময়ে নির্দিষ্ট দিকে সরণের যে পরিবর্তন সেটাই হচ্ছে বেগ। অর্থাৎ বেগ পড়ার সময় তুমি বলছিলা একক সময়ে সরণের পরিবর্তনকে বেগ বলা হয়। আর ত্বরণের ক্ষেত্রে আমরা বলবো ত্বরণ হচ্ছে বেগের ডেরিভেশন বা বেগের পরিবর্তন, যেটা ডেরিভেশন বলতে একটু কঠিন ওয়ার্ড, এটা এখন চিন্তার দরকার নেই, এটা আর একটু উপরে লেভেলে গেলে পড়বা। তো মূলত এতটুকু মনে রাখবা, বেগ এবং ত্বরণ এগুলো হচ্ছে মূলত পরিবর্তন, এগুলো মূলত কি পরিবর্তন। তাহলে ত্বরণ কার পরিবর্তন? বেগের যে পরিবর্তন একক সময়ে ঘটবে ওটাকে বলা হয় কি ত্বরণ। তাহলে আমরা বলতে পারবো প্রথমেই একক সময়ে বেগের পরিবর্তন, এটাই হচ্ছে মূলত ত্বরণ। সংজ্ঞায় তোমরা এটা লিখবা না, আমি তোমাদেরকে বোঝার জন্য বেসিকটা এভাবে বলতেছি, সংজ্ঞাটা আমি আলাদা করে লিখাই দিব। অর্থাৎ ক নাম্বারে যদি ত্বরণ কাকে বলে এটা আসে, এবং এটা অনেক বেশিবার আসছে, বোর্ড এক্সাম বলো স্কুল এক্সাম বলো এগুলো আসে ক নাম্বারে, তো তখন কিভাবে লিখবা আমি গুছিয়ে লিখে দিব এটা। আপাতত তোমরা জাস্ট দেখো জিনিসটা কেমন।
তাহলে একক সময়ে বেগের কি পরিবর্তন, এটাকে বলা হচ্ছে ত্বরণ। তো এই হিসাব অনুযায়ী বা এই কথাটা অনুযায়ী যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তৈরি করি, তাহলে ঘটনাটা হবে এরকম। দেখো আমি বলি, ধরো একটা বস্তু এখানে ছিল এবং টি সময় পর বস্তুটা এইখানে আসছে। তাহলে একটা বস্তু এখানে মনে করো ছিল, যারা বেগ পড়ছো নিশ্চয়ই জানো আদি বেগ শেষ বেগ। আমরা বেগকে পজিশনের উপর নির্ভর করে বা অবস্থার উপর হিসাব করে দুইটা নাম দেই। একটা হলো আদি বেগ, যেটা হচ্ছে তার একেবারে শুরুতে যে বেগটা আমরা কাউন্ট করি ওটা জিরো হইতে পারে, নর্মালি জিরো হয়, বা একটা বস্তুর একটা আদিবেগ থাকতেই পারে, ঠিক আছে কিনা, এইভাবেও হইতে পারে। তো আমরা ধরতেছি আদিবেগ হচ্ছে ইউ, আর টি সময় পর যেহেতু সে টি সময় ধরে তার অবস্থানের পরিবর্তন হয়েছে, সে এখান থেকে এখানে আসছে, তাহলে ডেফিনেটলি তার বেগের পরিবর্তনটা ঘটবে। যেহেতু সরণ চেঞ্জ হয়েছে, অবশ্যই কি হবে, বেগের পরিবর্তন হবে। তাহলে আমরা বললাম এই স্থানের বেগটা হলো কি ভি। তাইলে শুরুতে তার বেগটা ছিল ইউ এবং শেষে তার বেগটা হয়েছে কি ভি। তাহলে এটা হলো শেষ বেগ, এটা হলো আদি বেগ, এবং এই বেগের পরিবর্তনটা ঘটার জন্য তার টি পরিমাণ সময়ের প্রয়োজন হয়েছে। এতটুকু জিনিস কি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি? টি সময় ধরে এই বস্তুটার বেগের পরিবর্তন হচ্ছে ইউ থেকে ভি। তাহলে বেগের যে পরিবর্তন ইউ থেকে যে ভি হয়েছে, এটা তো ইন্ডিভিজুয়াল ভ্যালু। এই অবস্থানে মান হলো ইউ, এই অবস্থানের মান হচ্ছে ভি। তাহলে পরিবর্তনটা কত? কারণ আমরা এখানে কি নিয়ে পড়াশোনা করতেছি? পরিবর্তন নিয়ে। কার পরিবর্তন? বেগের পরিবর্তন। সো আসো একটু বেগের পরিবর্তনটা আলাদা করে একটু দেখাই। তাহলে বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন আমরা কেমনে বের করি? নর্মালি আমরা দুইটা অবস্থা বা দুইটা সংখ্যা বা দুইটা মান, এটার পরিবর্তন বের করি কেমনে? শেষের মান বিয়োগ পূর্বের মান, মানে শেষেরটা থেকে আগেরটাকে কি দেয়, বিয়োগ দেয়। তাইলে বেগের পরিবর্তনটা কেমনে বাইর করব? শেষ বেগ বিয়োগ আদি বেগ। তো বেগের পরিবর্তনটাকে আমরা ডেল ভি বলতে পারি। এটা হবে ভি মাইনাস কি ইউ। বলো এই বক্সটা কি বুঝছো ভালো মতো? বেগের পরিবর্তন। তাহলে এখন আমরা বলছিলাম একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। তাহলে আমরা দেখো বেগের পরিবর্তনটা ক্যালকুলেট করে ফেলছি, যে বেগের ভ্যালুটা হবে বস্তুর যেটা শেষ বেগ তার থেকে আদি বেগটা বিয়োগ দিব। তাহলে এই বেগের পরিবর্তনটাকে কি তুমি ত্বরণ বলবা? না, বেগের পরিবর্তনকে ত্বরণ বলবা না। বেগের পরিবর্তনটা একক সময়ে, এই বেগের পরিবর্তনটা কতটুকু সময় জুড়ে হয়েছে? টি পরিমাণ সময় নিয়ে হয়েছে না? তুমি একটু মনোযোগ দাও তো। টি পরিমাণ সময় লাগছে এইখান থেকে এখানে আসতে, তাহলে ইউ বেগটা ভি হওয়ার জন্য টি পরিমাণ সময় লাগছে না? এখন এখানে কি টি এর ভ্যালু কি 1 সেকেন্ড এটা বলা আছে? বলা নাই কিন্তু। টি এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 5 হইতে পারে। এই বস্তুটা এখান থেকে এখানে আসতে যে কোনো সময় লাগতে পারে। কিন্তু আমি তো যে কোনো সময়ের পরিবর্তনটাকে বা যে কোনো সময়ে বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলবো না। সময়ের পরিবর্তনটা অবশ্যই কত হইতে হবে? একক সময়, মানে 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা হয়েছে টি সেকেন্ড ধরে। তাহলে ওইখান থেকে আমরা 1 সেকেন্ডের ভ্যালুটা হিসাব করব। চলো একটু সুন্দর করে করি। টি সময়ে বেগের পরিবর্তন, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি। আমি বলতে পারি আমি এই জিনিসটাকে ডেল ভি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই যে বেগের পরিবর্তন টি সময়ে হয়েছে কতটুকু? এতটুকু। এরপর একক সময়ে বেগের পরিবর্তন যদি আমরা ঐকিক নিয়ম করি, তাহলে এই যে ডেল ভি বাই কত টি। এই যে তুমি একটা রাশি পাইছো না এখন, ডেল ভি বাই কত টি। এখন এই পরিবর্তনটা আর যে কোনো সময় হচ্ছে না, এই পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র 1 সেকেন্ডের পরিবর্তন। এই যে তুমি হিসাব করছো একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তনটা ঠিক কত তুমি সেটাই বের করছো, ডেল ভি ডিভাইডেড বাই কি টি। কথা বুঝতে পারছি? এখানে অনেকে ডেল টিও লিখতে পারে, একই কথা। ডেল টি লিখো বা টি একই কথা, কারণ টি তো নর্মালি আমরা জিরো থেকে কাউন্ট করি, তাই না? একই। এই হচ্ছে ঘটনা। তো এখান থেকে আমরা ত্বরণের যে সূত্রটা আমরা জেনারেট করতে পারি সেটা হলো, ত্বরণকে সবাই তো জানো এই দিয়ে প্রকাশ করা, অর্থাৎ ত্বরণ যে রাশিটা আছে অ্যাক্সিলারেশন, এটাকে স্মল এ দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। এবং এই যে স্মল এ, এক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে এই রাশিটাকেই তো আমরা ত্বরণ বলবো, যেটা হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই সময়। তাহলে এই ইকুয়াল টু যদি ভেঙে লিখো, ডেল ভি সমান কি লিখছিলা? ভি মাইনাস ইউ বাই টি। এই যে আমরা ত্বরণের যে ফর্মুলাটা সচরাচর ব্যবহার করি, এই হচ্ছে কি, এই হলো সূত্র এবং এটা হলো তার ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ
এই যে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা আসলে কি প্রকাশ করে, এটাই হচ্ছে তার ব্যাখ্যা। অর্থাৎ এখানে ত্বরণটা বেগের পরিবর্তনকে নির্দেশ করতেছে এবং পরিবর্তনটা কতটুকু সময় জুড়ে হয়েছে, একক সময় যে পরিমাণ হয়েছে এটাই হচ্ছে তার ত্বরণ। বুঝছো? এখন আমি আরেকটু করে একটু সময় নিচ্ছি তোমাদের, সেটা হলো এটা আমি অনেক স্লোলি পড়াইছি, জিনিসটা আসলে এত স্লোলি পড়াইতে হয় না। তবে আমার চিন্তা চেতনা বা আমার ইন্টেনশন হচ্ছে কি জানো, আমি এই সূত্রটা ডিরেক্ট লিখে দিলে হয়তো আমি তোমাদেরকে এটা অনেক শর্টে পড়াই ফেলতে পারতাম। যেমন আমি প্রথমে বলতাম যে ত্বরণ হলো, আমি সংজ্ঞাটা লিখে এই সূত্রটা লিখে দিতাম, দুই একটা ম্যাথ করাই দিতাম, কাজ হয়ে যেত। এবং তোমার ম্যাথ করার জন্য আসলে এত কিছু কোনো কিছু জানার প্রয়োজন নাই, শুধু ফর্মুলাটা জানলে হবে এবং ফর্মুলাটা ব্যবহার করতে শিখলেই তুমি ম্যাথ করে চলে আসতে পারবা, ম্যাথে কোনো ঝামেলা তোমার হবে না। এখন কথা হচ্ছে স্যার তো এত কিছু করলেন কেন, বা এইভাবে এত সময় নিয়ে জিনিসটা বোঝানোর কি দরকার? বা যারা বিশেষ করে ক্লাস 10-এ আসো, যারা নতুন এই ভিডিওটা দেখতেছো না, যারা অলরেডি ত্বরণ মন্দন সম্পর্কে জানো, যারা এটা দেখতেছো তাদের কাছে খুবই বোরিং মনে হবে, এটা মানে বিরক্তিকর। কারণ আমরা একটা জিনিস যখন জেনে যাই ওটা দ্বিতীয়বার আর আমাদেরকে ডিটেলে পড়তে আমাদের ইচ্ছা করে না। আমি ওদের উদ্দেশ্যে এটা আসলে তৈরি করতেছি না। আমার এই অডিয়েন্স হচ্ছে যারা সদ্য 9-এ উঠছো, যারা অষ্টম শ্রেণী থেকে মাত্র ক্লাস 9-এ নবম শ্রেণীতে, আমি ভিডিও শুরুতে এটা বলছিলাম, আমাদের এই পুরো প্লেলিস্ট যেটা গতি অধ্যায়টা আমরা এমনভাবে কন্টেন্টগুলোকে ডেলিভার করার চেষ্টা করতেছি যেন ক্লাস 8 থেকে সদ্য 9-এ উঠা একটা বাচ্চা সে যেন এই ফিজিক্স জিনিসটাকে বুঝে যেন পড়তে পারে। এবং আরেকটা কারণ হচ্ছে তোমাদেরকে এত ডিটেলিং বিষয়টা বলার জন্য, কারণ ফিজিক্স তুমি তোমার আশেপাশের বন্ধু বান্ধব 90%কে জিজ্ঞাসা করবে ওদের কাছে ফিজিক্স কঠিন মনে হয়। অ্যাভারেজ স্টুডেন্টের উত্তর হচ্ছে স্যার ফিজিক্স কঠিন। এখন আমার কথা হলো ফিজিক্সটা কঠিন কেন? উত্তর হচ্ছে আমরা ফিজিক্সটাকে ডেপথে চিন্তা করি না, আমরা ধৈর্য সহকারে টপিকগুলা বেসিক সহকারে বোঝার চেষ্টা করি না, আমরা রেডিমেড পড়াশোনাটাকে পছন্দ করি যে স্যার সূত্র জানবো, সূত্র দিয়ে ম্যাথ করব। এটা এবার এটা করলে তোমার প্রবলেমটা কোথায় হবে জানো, তুমি অল্প স্বল্প ম্যাথ করে ফেলতে পারবা, কিন্তু যখন তুমি সিকিউ বা অধ্যায়ের সমন্বিত সৃজনশীল পড়তে যাবা তখন তো তোমাকে ওরা একটা স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন করবে না, মিক্সড করে করবে। এখানে ত্বরণও থাকবে, বেগ থাকবে, মন্দন থাকবে, দূরত্ব থাকবে, অনেক রাশি একসাথে করে তোমাকে সম্মিলিত উদ্দীপক দিবে। তো তখন তুমি যদি বেসিকগুলো বুঝে না পড়ো, কোন রাশিটা কিভাবে কাজ করে, কোনটার পরিবর্তন কখন কিভাবে হয়, এই জিনিসগুলো যদি ইন ডিটেলে ভাগে ভাগে না পড়ো, তাহলে তুমি ওই উদ্দীপকটাকে অ্যানালাইসিস করতে পারবা না, যার কারণে তখন তাদের কাছে ফিজিক্সের সিকিউগুলো কঠিন হয়ে ওঠে, ফিজিক্স তখন তার কাছে কঠিন লাগে। এটার মূল কারণ এই জিনিসগুলো। এবং আরেকটা ক্ষেত্রে তোমাকে এই ডিটেল পড়াশোনাটা কাজে দিবে, সেটা হচ্ছে এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে। এমসিকিউ সলভিং হচ্ছে পুরোটাই বেসিক নির্ভর, মানে তুমি ওখানে মুখস্থ করে গিয়ে মানে কারণ অল্প সময় থাকে তো ডিরেক্ট মুখস্থ করে তুমি সবকিছু পারবে না, তোমাকে প্রশ্নটা পড়ে বুঝতে হবে। যার বেসিক ভালো, যার বেসিক কনসেপ্ট ক্লিয়ার, সে প্রশ্ন পড়ে এটা ধরতে পারবে যেখানে কি বলার চেষ্টা করতেছে, তখন তার জন্য এটা বোঝা সহজ, ম্যাথ করা সহজ। বুঝছো? তো এই হচ্ছে আমার বিষয়ের কাছে। যাই হোক, তাহলে আমরা ত্বরণের একটা হিসাব নিকাশ আসলাম যে ত্বরণ জিনিসটা কি, এটা কিভাবে উৎপত্তি হচ্ছে, এখানে কোন রাশিগুলো জড়িত, এখানে কিসের পরিবর্তনটাকে আমরা কিভাবে হিসাব করব, সবগুলোর উত্তর নিশ্চয় এখনো পর্যন্ত পাইছো তোমরা। এবার একটু গোছায় তোমাদেরকে সংজ্ঞাটা লিখে দেয়, অর্থাৎ ক নাম্বার আসলে তোমরা কিভাবে লিখবা একটু নোট করে রাখো জিনিসটা। সংজ্ঞা লিখবা একক সময়ে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এই কথাটা লিখবা। অর্থাৎ পরীক্ষায় সংজ্ঞা আকারে আসলে তোমরা এই ডেফিনেশনটা দিবা, এটা হচ্ছে একেবারে ত্বরণের জন্য অ্যাকুরেট জিনিস। কারণ আমরা এখনো পর্যন্ত উপরে যে কথাটা বলছিলাম এই জায়গাতে একটা বিষয় মিসিং আছে, ত্বরণটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য এই লাইনটাতে একটা কথা মিসিং আছে, সেটা হলো, আমি একটু এখানে আসতেছি, এই জায়গায় শুধু আমরা দুইটা জিনিসের উল্লেখ করছি, সেটা হলো বেগের পরিবর্তন এবং সময়ের সাথে তার সম্পর্কটা কেমন হবে, যে একক সময় পরিবর্তনটা নিতে হবে। তাহলে সময় এটার সাথে বেগের পরিবর্তনটা কেমন হবে, তুমি তার বেসিসে এই পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করছো। এখন ত্বরণ আসলে শুধু বেগের, এখন বেগের যে পরিবর্তন এই কথাটা কিন্তু পুরোপুরি কিনা, সম্পূর্ণ না। কারণ বেগের পরিবর্তনের দুইটা সিনারিও হইতে পারে, এক বেগ বৃদ্ধি পাইছে, এটা যেমন বেগের পরিবর্তন, আবার বেগ হ্রাস পাইছে, এটাও কিন্তু বেগেরই পরিবর্তন। কোনো রাশির পরিবর্তন মানে ওই পরিবর্তনটা বৃদ্ধিও হইতে পারে,
মানে ওই ভ্যালুটা বাড়ছে এটাও হইতে পারে, আবার ওই ভ্যালুটা যা ছিল তার থেকে কমে গেছে এটাও কিন্তু পরিবর্তন। সো তুমি যখন বেগের পরিবর্তন কথাটা বলছো তখন কিন্তু তুমি এটা কি বাড়ছে নাকি কমছে এটা কিন্তু স্পেসিফিক করে বলে দাও নাই। তো এই জন্য আমরা যখন ত্বরণের সংজ্ঞাটা লিখব, ত্বরণ কিন্তু বৃদ্ধিকে প্রকাশ করে বা বৃদ্ধির সাথে হচ্ছে ত্বরণটা জড়িত। বিপরীত আরেকটা রাশি পড়বো না একটু পরেই, দেখবা হুবহু জিনিসটা সেম, শুধু পার্থক্য একটা জায়গাতে, সেটা হলো এখানে বেগটা বৃদ্ধি পাইছে, ওইখানে বেগটা কি পাবে, হ্রাস পাবে। অর্থাৎ বেগের বৃদ্ধিকে আমরা বলি ত্বরণ, আর বেগের হ্রাস, বেগের কমে যাওয়া, এটাকে বলা হয় মন্দন। বুঝতে পারছো জিনিসটা? এই হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে আমাদের প্রথম বেসিক যে কথা, তার সাথে এই বক্সটার পার্থক্য এক জায়গাতে, সেটা হলো বেগের যে পরিবর্তন, ওটাকে আমরা এখানে স্পেসিফিক করে বলছি যে পরিবর্তনটা কেমন হবে, পরিবর্তনটা হবে বৃদ্ধিজনিত পরিবর্তন, মানে এখানে বেগের মানটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ইউর তুলনায় ভিটা বেশি হবে, আদি বেগের তুলনায় শেষ বেগটা কি হবে, বেশি হবে, এটাকে বলা হয় বৃদ্ধি পাওয়া। আগে যা ছিল তার তুলনায় এটা বেড়ে যাবে। আর মন্ধনে দেখবা উল্টা ঘটনা ঘটবে, আমরা মন্ধনটাও লিখে দিব, একটা ভালো করে বুঝলে তুমি অপরটা বুঝে যাবা, কারণ পুরোপুরি সেম, সূত্র সেম, সব সেম, শুধুমাত্র ত্বরণের ক্ষেত্রে ভিটা বড় হয়, ইউটা ছোট হয়, আর ওইখানে উল্টা, ইউটা হবে বড়, ভিটা হবে কি ছোট। তাহলে বেগ এখানে বৃদ্ধি, ওইখানে বেগ হচ্ছে হ্রাস। বলো এই কথাটা বুঝতে পারছি ভালো মতো? তাহলে নিচে আর একটা পয়েন্ট লিখে রাখতে পারো, সেটা হলো ত্বরণের জন্য বা ত্বরণের ক্ষেত্রে শেষ বেগটা বড়, মানে বেগের বৃদ্ধি কেন হচ্ছে, কারণ শেষ বেগটা বেশি এবং আদি বেগটা কি, আদি বেগটা কম। এই যে এটা একটা কথা তুমি নোট করে রাখতে পারো, যারা প্রথম পড়তেছো জিনিসটাকে, এই সিলি ছোট ছোট ইনফরমেশনগুলো লিখে রাখো, কাজে দিবে পরে। তাহলে শেষ বেগটা বড়, আদি বেগটা কি ছোট, এই হচ্ছে বেগের হিসাব নিকাশ, এই হচ্ছে বেগের ফর্মুলা। বলো বুঝতে পারছি জিনিসটা? এবার আমরা আর দুইটা জিনিস পড়বো যেগুলো আমাদের এমসিকিউতে লাগবে, আবার ম্যাথ করার সময় লাগবে, ইউনিট বা কোনো রাশির একক কত। আমরা দুইটা বিষয় পড়বো, একটা হলো একক আর একটা হলো মাত্রা। তাহলে একক হচ্ছে, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে কিনা, মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এই যেটা। এখন এটা কেমনে আসছে আমি একটু বলি, একটু ব্যাখ্যা বলে দেই। এটা হচ্ছে ত্বরণের একক, তোমার ব্যাখ্যাটা জেনে রাখবা যে পরীক্ষার হলে এত ব্যাখ্যা টাখ্যা দিয়ে একক বাইর করতে হবে না, তুমি ডিরেক্টলি একক এটাই লিখবা। তবে কেমনে আসছে একটু 5টা সেকেন্ড আমি একটু বলি। এ ইকুয়াল টু কি ভি বাই টি না, অর্থাৎ ডেল ভিকে আমরা, এটা তো মনে করো বেগ থেকে যখন তুমি বেগ বিয়োগ করবা রেজাল্ট ওটাও একটা কি আসবে, বেগই তো আসবে। অর্থাৎ এখানে যেটা বেগের পরিবর্তন ওটা তো বেগকেই প্রকাশ করে, সো আমরা ভি বাই টি লিখতে পারি। তাহলে বেগের যেটা একক আমরা নিশ্চয়ই আগের ক্লাসে পড়ে আসছি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, এরপর টি এর একক হচ্ছে কি সেকেন্ড, তো এই সেকেন্ডটা যখন উপর উঠবে এটাও ইনভার্স হয়ে যাবে না, যেহেতু ভাগ আকার আছে, তখন এটা ঘুরে কি হয়ে যায়, এমএস ইনভার্স 2 হয়ে যায়। এই যে এটা হলো একক। বলো বুঝছো জিনিসটা? এটাই হচ্ছে কি একক। আর মাত্রা সমীকরণ যেটা, এটাও পরীক্ষায় আসে, এটা মনে রাখবা। মাত্রা সমীকরণটা আমি এই পাশে লিখে দিচ্ছি, আশা করি দেখা যাচ্ছে। মাত্রা, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, সরি বেগের বলতেছিলাম, ত্বরণের, ত্বরণের মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 2, এটা মনে রাখবা। এখন এটা কেমনে আসছে এটাও একটু বলে দেই, একই সূত্র ভি বাই টি। তাহলে আমরা বেগের মাত্রাকে সময়ের মাত্রা দিয়ে কি দিব, ভাগ দিব। তাহলে বেগের মাত্রা হচ্ছে কত, এম, সরি এম থেকে আসছে, এল টি ইনভার্স 1, আগের ক্লাসে এটা দেখাইছিলাম আমি। বেগ হচ্ছে এল টি ইনভার্স কত 1, আর সময়ের জন্য টি এর জন্য মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল টি। এখানে কিন্তু একক বসাইছো, কেউ এটাকে মানে মিক্স করে ফেলবে না, একক যেমনে বের করে মাত্রা ঠিক তেমনে বের করে না। মৌলিক রাশিগুলার মাত্রা ফিক্সড করা থাকে, যেমন ভরের মাত্রা ক্যাপিটাল এম, দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল, এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু টাইম দিয়ে মূলত আমরা কি বুঝাচ্ছি, সময় বুঝাচ্ছি, তাহলে সময়ের মাত্রাটা বসালাম। এখানে টি হচ্ছে সময়ের মাত্রা, তাহলে টি যদি আবার উপরে যায় এটা কি হয়ে যাবে, এল টি ইনভার্স 2 হয়ে যাবে। এই যে এটা হলো মাত্রা সমীকরণ। বলো বুঝছো জিনিসটা? ভালো করে কি বুঝাইতে পারছি? এবং ত্বরণ একটা কি রাশি, ভেক্টর রাশি, এটা মনে রাখবা। ত্বরণ মন্দন দোনোটাই কি রাশি, ভেক্টর রাশি, এখানে কোনো স্কেলার হিসাব নাই। যেমন দূরত্ব সরণে তুমি স্কেলার ভেক্টর পড়তা, দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। বেগ এবং দ্রুতি স্কেলার ভেক্টর পড়ছো, বেগ ভেক্টর এবং দূরত্ব, সরি দ্রুতি স্কেলার, কারণ একটাতে দিক লাগে একটাতে দিক লাগে না।
বাট ত্বরণ এবং মন্ধন কেউ এখানে ভেক্টর স্কেলার মিলাই দিও না, দোনোটাই হচ্ছে ভেক্টর। অর্থাৎ এখানে বেগের যে পরিবর্তন তার একটা কি আছে, নির্দিষ্ট দিক আছে। এখন এখানে একটু বিষয়টা বলি, আমরা দিকের কোনো কথাবার্তা কেন বলি নাই তাইলে? একটা প্রশ্ন আসতে পারে না যে স্যার ত্বরণ যদি, আপনি তো বলতেছেন এটা ভেক্টর রাশি, তাহলে ত্বরণ যদি স্যার ভেক্টর রাশি হয়ে থাকে তো স্যার আপনি বেগের এই যে এখানে দিকের কোনো কথা বলেন নাই, যে উল্লেখ তো করেন নাই, কারণ ভেক্টর রাশিতে তো স্যার দিক ম্যান্ডাটরি, অবশ্যই এটা উল্লেখ করা দরকার ছিল, উল্লেখ হয়েছে। আমরা যে রাশিগুলো ব্যবহার করছি এখানে ডিরেকশন অলরেডি ইন্ডিকেট করা আছে, এই জন্য আমরা আলাদা করে বলি নাই। তো আসো তো দেখি কোথায় আছে। তুমি ত্বরণ পাইছো কেমনে? বেগকে সময় দিয়ে ভাগ করছো। এখন ত্বরণ দুইটা রাশির উপর ডিপেন্ড করে বের হয়েছে, একটা হলো বেগ আর একটা হলো কি সময়। এখন সময় তো কি একটা স্কেলার রাশি, এটা সবাই জানি আমরা, কারণ সময়ের কোনো নির্দিষ্ট দিক নাই। সময় চলার জন্য বা সময়ের মান প্রকাশ করার জন্য কোনো দিক লাগে না। তো দিকটা লাগতেছে কার? এই যে ভেক্টর রাশি ভি এর। আমরা তো বেগ একটা ভেক্টর রাশি পড়ে আসছি, তো যেহেতু এখানে বেগ ব্যবহার করছো, বেগ যেহেতু ভেক্টর রাশি এটা পূর্ব প্রমাণিত, সো ত্বরণও একটা কি আসবে, ভেক্টর রাশি আসবে। এটা আর আলাদা করে বলতে হচ্ছে না, মানে বিশেষ করে সংজ্ঞাতে এই জিনিসটা উল্লেখ করতে হচ্ছে না। বাট যদি কেউ চাও নির্দিষ্ট দিকে পরিবর্তন, আমি এটা উল্লেখ করতে পারি, তাও কোনো সমস্যা নাই। তুমি বলতে পারো এখানে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। হার মানে কি বুঝো? হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ দেওয়া, এটাকে বলা হার। বলো, বুঝতে পারছো জিনিসটা? এই হচ্ছে ঘটনার কিছু না। তাহলে এই ছিল আমাদের ত্বরণ সংক্রান্ত কথাবার্তা। ত্বরণের বেসিক কি, ত্বরণ কিভাবে কাউন্ট হয়েছে, ত্বরণের ফর্মুলা জেনারেট হয়েছে কিভাবে, সংজ্ঞা আসলে কিভাবে লিখব, মাত্রা, একক এবং কি মোটামুটি ভেক্টর রাশি যা যা পড়লাম সব এখানে আছে। তোমার এতটুকু পরিমাণ যদি তুমি জানো, তোমার 9-এর জন্য এটা এনাফ। তুমি যতটুকু জানো তার চেয়ে বেশি জানছো, এইটুকু ইনফরমেশন তোমার মাথায় থাকলে হবে। ত্বরণ বলতে তুমি এই জিনিসগুলোকে বুঝবা। আমার কথা হচ্ছে একটু জানলেই তোমার জন্য এনাফ। তুমি বেসিক ম্যাথ এমসিকিউ সব এই জায়গা থেকে সলভ করতে পারবা। মানে ত্বরণ এই জিনিসটাই হচ্ছে ত্বরণ, এই কথাগুলোই তোমার মনে রাখা লাগবে। বুঝছো জিনিসটা? এবার আসো মন্ধনটা একটু করে বলি। মন্ধন আসলে খুব সময় লাগবে না আমাদের, কারণ মন্ধন অলরেডি সেম, শুধু একটা জায়গায় পার্থক্য, বেগ যেখানে বৃদ্ধি পাইছে এখানে বেগ কি পাবে? হ্রাস পাবে। একক সেম, মাত্রাও সেম, সংজ্ঞার মধ্যে শুধু একটু পরিবর্তন, এখানে বেগ বৃদ্ধির জায়গায় বেগ হ্রাসের হারকে, হ্রাস মানে পরিবর্তন, কমার হারকে এটা বললে হবে। আর এখানে আদি বেগটা বড় হবে, শেষ বেগটা ছোট হবে। ফর্মুলাও সেম, ফর্মুলাও ইউ আগে লেখার দরকার নাই, ভি আগে বসবে। তো পার্থক্যগুলো একটু বলে দিই। প্রথমত এখানে একটা পার্থক্য আছে, এই যে এখানে একটা পার্থক্য আছে। তাহলে আমি সংজ্ঞাটা আগে লিখে দিচ্ছি, এখানে সংজ্ঞাটা একটু লিখে রাখো। সেটা হলো একক সময়ে বস্তুর বেগ হ্রাসের হারকে, এই যে এটা হলো আমাদের প্রথম পরিবর্তন। তাইলে এই যে সংজ্ঞা আমরা ফিল আপ করে ফেলছি। তাহলে মনে রাখবা মন্ধনের বেলায় বেগ কি পাবে? হ্রাস পাবে। তাহলে এখানে আদি বেগটা হবে বড়, আদি বেগ হবে বড়, শেষ বেগ হবে কি ছোট। এই এবার আসো তোমার একটু আরেকটা জিনিস পরিবর্তন আছে, এটা একটু করে বলি। দেখো আমরা আবার চিত্রটা আঁকতেছি। ধর একটা বস্তু এখানে ছিল, এখানে আদি বেগ হচ্ছে ইউ, আর বস্তুটা এখানে আসছে, এখানে বেগ হচ্ছে ভি, মধ্যবর্তী তার সময়ের পরিবর্তনটা হচ্ছে টি পরিমাণ। তাহলে তুমি আবারও লিখবা স্যার মন্ধন হচ্ছে যেহেতু একই, তাহলে ভি মাইনাস ইউ বাই কত? টি। তাহলে এইবার তোমার এর মানটা এখানে কি আসবে? তুমি যখন ভ্যালু বসাবা এর মানটা নেগেটিভ আসবে, এর মানটা কি আসবে? নেগেটিভ আসবে। অর্থাৎ এখানে যেহেতু ইউটা ভি এর চেয়ে বড়, ভালো করে বুঝবা, যেহেতু আদি বেগটা শেষ বেগের তুলনায় বেশি, এটাই তো পরিবর্তন মন্ধন, আর তো কোনো পরিবর্তন নাই। দেখো সংজ্ঞা, একক, সূত্র সব সেম। তাহলে এখানে মনে রাখবা ইউ যেহেতু ভি এর তুলনায় বড়, তাহলে উপরের অংশের এই ভ্যালুটা নেগেটিভ আসবে। কি আসবে দেখো, তুমি ছোট মান থেকে যখন বড় মান বিয়োগ দিবা তখন এটা অবশ্যই নেগেটিভ আসবে না, উপরে মাইনাস আসবে। তো সময় দিয়ে ভাগ করলে এই টোটাল ভ্যালুটা কিসে দেখাবে? নেগেটিভে দেখাবে। তো সবসময় মনে রাখবা ম্যাথ করার ক্ষেত্রে জিনিসটা কাজে লাগবে। অনেক সময় তোমাকে মন্ধন না বলে প্রশ্ন এভাবে বলবে যে কোনো গাড়ির ত্বরণ হচ্ছে, তোমাকে এভাবে বলবে যে গাড়িটার ত্বরণ মাইনাস কত? 5 m²। এখন তুমি চিন্তা করবা আল্লাহ কিরে এখানে এর মানটা নেগেটিভ বলতেছে, তো আবার এই জিনিসটাকে ত্বরণ বলতেছে কেন?
এটার তো মন্ধন বলার কথা। কারণ আমরা পড়ে আসছি, স্যার পড়াইছিল যে ভ্যালু যদি নেগেটিভে থাকে, এর মান যদি নেগেটিভে থাকে, ওটাকে মন্দন বলে ডাকতে হয়, মন্দন হচ্ছে তার নাম। তো এখানে ত্বরণ বলতেছে, আবার ভ্যালু দেখাচ্ছে নেগেটিভ, এটা কোনো কথা? বিষয়টা হচ্ছে ত্বরণ এবং মন্ধনের মধ্যে তুমি একটা জিনিস যদি খেয়াল করো, আসলে দুইটা সেমই রাশি, অলমোস্ট সেম, শুধু এই মাইনাসের যে পার্থক্য, এই মাইনাসের পার্থক্যটা তোমাদেরকে একটু বলি। এর আগেও বলছিলাম, ভেক্টর রাশির মধ্যে যখন তুমি মাইনাস দেখবা, কোনো ভেক্টর রাশি প্রকাশ করার সময় যখন ওরা মাইনাস ব্যবহার করে, তুমি মনে রাখবা মাইনাসের সাথে ভ্যালুর কোনো কি নাই, সম্পর্ক নাই। মাইনাসের সম্পর্ক হচ্ছে ডিরেকশনের সাথে। মাইনাসের সম্পর্ক কার সাথে? ডিরেকশনের সাথে। অর্থাৎ এখানে বেগের পরিবর্তনটা বিপরীত দিকে ঘটতেছে, বল প্রয়োগের বিপরীতে হচ্ছে। কথা বুঝছো কিনা? নর্মালি মন্ধন কখন কাজ করে? যখন আমরা বেগ কমাইতে চাই। এখন তুমি বলবে এখানে বল থেকে আসলো আবার। মূলত বলই হচ্ছে বস্তুর ত্বরণের পরিবর্তনটা করে। তোমরা থার্ড চ্যাপ্টার যখন পড়বা এটা আরো ক্লিয়ার হবে। অর্থাৎ তুমি, আমি একটু উদাহরণ দিয়ে শেষ করে দিই, তোমার বলি ডাউটটা যেন ক্লিয়ার হয়ে যায় আর কি। মনে করো কেউ একজন দৌড়াচ্ছে, নর্মালি তুমি দৌড়াচ্ছ, ভাবো তুমি দৌড়াচ্ছ। এখন প্রথমত মনে করো তোমার এনার্জি ভালো ছিল, তুমি দৌড়াচ্ছ, এরপর তোমার এনার্জি এবার তুমি থামতে চাও। তাহলে তুমি যখন থামতে চাইবা, তোমার শরীর কিন্তু মানে কি বলে এটারে, দৌড়ন্ত অবস্থার মধ্যে আছে, হ্যাঁ, একটা গতিশীল অবস্থার মধ্যে আছে। তো তুমি যদি ওই মোমেন্টে থামতে চাও, ইমিডিয়েটলি মনে করো কিছু একটা হয়েছে যার কারণে তোমার থামার প্রয়োজন, তখন তুমি গতির বিরুদ্ধে নিজের উপর একটা বল প্রয়োগ করবা না? তখন কিন্তু তুমি ইমিডিয়েট থামতে পারবা না, একেবারে যেখানে তুমি ইচ্ছা করবা তুমি কিন্তু সেখানে থামতে পারবা না, তুমি তার একটু সামনে গিয়ে থামবা। মূলত এটা কেন হয়? কারণ তুমি যখন গতির বিরুদ্ধে বল প্রয়োগ করো, তখন হুট করে বেগের মানটা অনেক বেশি কমে যায়, এবং এই ধাক্কার কারণে তুমি সামনে কিছুটা এগিয়ে যাও। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, বস্তুর ত্বরণের মানটা যদি নেগেটিভ থাকে, ওটাকে তুমি ত্বরণ দিয়ে বলতে পারবা, তার নাম মন্ধন বলতেই হবে এমনটা জরুরি না। আবার অনেক সময় আরেকটা ঝামেলাই পড়বা, সেটা হলো ধরো তোমারা বলছে মন্ধন এত, মন্ধন যদি এত বলে, এখানে কিন্তু নেগেটিভ কোনো চিহ্ন ইউজ করে নাই, কিন্তু ম্যাথ করার সময় তোমাকে এর মানটা নেগেটিভে বসাইতে হবে। এটাতে অনেকেই ভুল করবা, এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা ভুল করবা না কেউ, এজন্য বলে দিলাম। অর্থাৎ উদ্দীপকে বলা থাকবে মন্ধনের মান হচ্ছে এত, নেগেটিভটা ওরা দিবে না, কারণ ওরা মন্ধন বলে দিছে। মন্ধন বলা মানেই হচ্ছে ত্বরণের মানটা নেগেটিভে কাউন্ট হবে। সো তোমাকে মনে রাখতে হবে, এখানে এর মানটা যখন আমি করব বা এর মানটা যখন আমি বসাবো, তখন আমাকে কি করতে হবে? এর মানটা মাইনাসে বসাইতে হবে, কারণ এখানে কি বলছে? মন্ধন বলছে। কথা বুঝছো? আবার এখন বলতে পারো যে ত্বরণের মান নেগেটিভ আছে, এটা কি পজিটিভ বসাই দিব? না, এটা নেগেটিভ যদি দেওয়া থাকে তুমি নেগেটিভেই বসাবা, অর্থাৎ এটা মন্ধনই বোঝাচ্ছে, বাট নামটা ত্বরণ দিছে আর কি। তবে মাইনাস যদি দেওয়া থাকে অবশ্যই মাইনাসে বসাবা। আর যদি মন্ধন বলে দেয় তখন কিন্তু মাইনাস দিবে না, না দিলে তখন তুমি কি করবা? মাইনাস বসাবা, কারণ মন্ধন নেগেটিভ হয়। বুঝতে পারছি? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এই হচ্ছে আমাদের মন্দনের ফর্মুলা, অর্থাৎ ফর্মুলাটা সেম, ত্বরণ যেমনে বের করি মন্দনও ঠিক তেমনিই বের করব। তবে এইখানে পার্থক্যটা হচ্ছে কি, একটু পরিবর্তন, এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটাই, আর কিচ্ছু না। বুঝাইতে পারছি? এবার আমরা আসো এই রিলেটেড দুই একটা ম্যাথ একটু সলভ করব। আসলে ম্যাথ আমি ধাপে ধাপে করাবো, কারণ অলরেডি এর আগের লেকচার আমরা মূলত ওই বেগ এবং দ্রুতি যেটা, এটা কমপ্লিট করছিলাম। আজকের টার্গেট ছিল শুধু এই দুটো টপিক তোমাদেরকে একটু ক্ষুদ্র পরিসরে বুঝাই দিব, যেটা অলরেডি করলাম, এই যে এতটুকু পর্যন্ত জানলেই হবে। এবার ছোটোখাটো দুইটা ম্যাথ করে, যাতে করে কনসেপ্টটা আর একটু ভালো মতো বুঝতে পারো। অর্থাৎ আমরা তো শুধু থিওরি পড়লাম, এটা কিভাবে ম্যাথমেটিক্যাল আকারে আসবে বা ম্যাথে কি করতে হবে, ওই জিনিসটা যদি একটু সাথে সাথে দেখে ফেলি, তাহলে আমাদের সূত্রগুলো বুঝতে একটু কি হয়, সুবিধা হয়। তাহলে এখন আমরা কয়েকটা কি ছোটখাটো ম্যাথ করব, যেখানে আমরা ত্বরণ সংক্রান্ত এই বিষয়গুলো নির্ণয় করব। চলো তাহলে আমরা কয়েকটা ম্যাথ করে ফেলি, ঠিক আছে? আমাদের এখন টার্গেট হচ্ছে কি, কয়েকটা ম্যাথ করে ফেলা। আমি তিনটা গাণিতিক সমস্যা সিলেক্ট করেছি, এবং এই তিনোটাই হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। আমি বোর্ডের নাম্বারগুলো লিখি নাই, বাট তিনোটাই হচ্ছে 21-22 সালে বোর্ড প্রশ্নে আসছে, ঠিক আছে? তো এই তিনটা প্রশ্ন আজকের আমরা যে বেসিকটুকু আলোচনা করছি, এই বেসিকের আলোকে এই তিনটা ম্যাথ আমরা সমাধান করার চেষ্টা করব। চলো দেখি পারি কিনা। প্রথম প্রশ্ন, ফিজিক্সে ম্যাথ করার সময় ধৈর্য এবং কি সুন্দর মতো প্রশ্ন পড়বা ভালো করে, কারণ প্রশ্ন যে ভালো মতো পড়বে, প্রশ্নের মধ্যেই কিন্তু কি থাকে, ইনফরমেশনগুলো থাকে। সো আমরা তাড়াহুড়ো যখন করি, ভালো করে মনোযোগ দিই না, ইনফরমেশন মিস করে ফেলি, তখন আমাদের কঠিন মনে হয়। একটু ভালো করে পড়বা। 5000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থান হতে
50 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটা ত্বরণ বের করতে বলছে। তাহলে টার্গেট আগে ফিক্সড করবা, কি বের করতে বলছে? ত্বরণ, এটা হচ্ছে টার্গেট। ত্বরণ বের করব, কি কি দেওয়া আছে? প্রথমে বলছে দেখো এই যে একটা ইনফরমেশন লুকায় আছে, স্থির অবস্থান। স্থির অবস্থান মানে ইউর মান হবে 0, ইউ কত হবে 0। যাত্রা করে 50 সেকেন্ড, কত সেকেন্ড? 50 সেকেন্ড, তার মানে টাইম হচ্ছে কত? 50। তাহলে আমরা এগুলো একটু বসাই, 1 নাম্বার ম্যাথ সলভিং। তাহলে কি কি দেওয়া আছে? আদিবেগ স্থির অবস্থান, তার মানে 0 মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে কত? ভি, এই যে শেষ বেগ কত? 10। 50 সেকেন্ড পর তার বেগের মান কত হইছে? 10 হইছে না? এই এরপরে টাইম হচ্ছে কত? 50 সেকেন্ড। এখানে ভরের কোনো কাজ নাই, এটা হচ্ছে আসলে মনে করো সিকিউর উদ্দীপক। তো এখানে আরেকটা প্রশ্ন ছিল, তা আমরা শুধুমাত্র তো ত্বরণ সংক্রান্ত প্রশ্নটা নিছি, যার কারণে এই ইনফরমেশনটা আমাদের ব্যবহার হচ্ছে না। তাহলে এখান থেকে আসো ত্বরণ বের করি। তো আমরা ত্বরণের ফর্মুলা তো পড়ে আসছি, ভি মাইনাস ইউ বাই কত? টি। তাহলে ভি কত? 10, ইউ কত? 0, ডিভাইডেড বাই 50। তাহলে 10 ডিভাইডেড বাই কত? 50। এটা কত হবে? 0.2 মনে হয় না, 1কে 5 দিয়ে ভাগ করলে, হ্যাঁ 0.2। এখানে হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একক লিখতে ভুলবা না কেউ, মান বের করে দিছো অনেক সময়, মান বের করে জাস্ট লিখে চলে আসো, একক লিখো না, মার্কিং কেটে দিবে, মার্কস কাটবে এখানে, ঠিক আছে? তাহলে একক হচ্ছে কত? আমরা মাত্রই দেখলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তাহলে 0.2, এটাই হবে আমাদের ত্বরণের ভ্যালু। বলো, দেখছো ম্যাথ কত ইজি না? উদ্দীপক 3 লাইন, ম্যাথও 3 লাইন। 3 লাইনে কি এটা করতে সর্বোচ্চ বড় জোর কত সেকেন্ড? 30 সেকেন্ড লাগবে ভ্যালুগুলো লিখে জাস্ট বসাইতে। তাহলে 30 সেকেন্ডে 3 নাম্বার হয়ে গেছে, এটা গতে আসছিল, বুঝছো? বোর্ড প্রশ্ন দেখো কত ইজি ম্যাথ আসে। তাহলে একটু ভালো করে বুঝার ট্রাই করবা, জাস্ট আর কিচ্ছু না। এটা ছিল আমাদের প্রথম নাম্বার, বুঝছি তো আশা করি, নাকি? বুঝে দিলাম আমি, এটা তো আশা করি পারবা। এবার আসো পরেরটা। সাব্বির বিদ্যালয়ে যাওয়ার সময় 30 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, মানে 30 সেকেন্ড পর বেগ এত হয়েছে, সাব্বিরের ত্বরণ নির্ণয় করা। একদম আগেরটা রিপিটেশন এটাতে, তবে আদিবেগের ব্যাপারে স্পেসিফিক কিছু বলা নাই। তো আমরা ধরে নিব আদিবেগটা হচ্ছে 0। কত হচ্ছে স্যার আদিবেগ কেন 0 ধরবো? তুমি দেখো সাব্বির বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয়েছে, ও তো অবশ্যই স্থির অবস্থান থেকে, ওর যাত্রাটা শুরু হয়েছে কোত্থেকে? 0 থেকে না? তারপরে তো 30 সেকেন্ড পরে এত বেগ লাভ করছে। তাহলে আমরা আদি অবস্থানটাকে 0 কাউন্ট করে আদিবেগটা 0 ধরবো। এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে কত? টি। তাহলে যারা এটা পারবা সুন্দর করে করে ফেলবা, আমি করাই দিচ্ছি না এটা, কারণ এটা করাই দিলে আসলে তোমাদেরকে অপমান করার মতো হবে এটা। এই যে মাত্র তোমরা অনেকে রাগ করবা, স্যার একটা ম্যাথ আপনি করাই দিচ্ছেন, এত ইজি ম্যাথ আমাদেরকে স্যার করাই দিতে হবে, তোমরা রাগ করে ফেলবা অনেকে। এই জন্য তোমাদের রাগটা না করার জন্য আমি এটা করতেছি না। আমি জানি তোমাদের ওই পরিমাণ ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে? তো এটা আমি করাই দিলে তোমাদের ওই ক্যাপাবিলিটিটাকে সম্মান করা হবে না, অসম্মান করা হবে। এই জন্য আমি এটা করাই দিচ্ছি না, আমি এটাতে যাচ্ছি। এবার আসো এটাতে। বেগ এবং সময়ের একটা কি ছক বা সারণী দেওয়া আছে, যেখানে বিভিন্ন সময়ে একটা গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে। যেমন 5 থেকে 35 সেকেন্ড পর্যন্ত সময়, এখানে সময়গুলো হচ্ছে সেকেন্ডে আছে, এবং বেগগুলা মিটার পার সেকেন্ড এখানে ছিল, আমি আসলে লিখি নাই এটা, মানে কোন ইউনিটে দেওয়া আছে এটা একটা ম্যাটার করে, কারণ অনেক সময় বেগ কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, বাট এখানে এটা মিটার পার সেকেন্ডে আছে এবং সময় সেকেন্ডে দেওয়া আছে। এটা বলে রাখলাম, এটা লিখি নাই তো এই জন্য বলে দিলাম। তাহলে দেখো, যখন সময় কত? 5 সেকেন্ড, সরি এটা 0 হবে, দেখছো 0 সেকেন্ডে বেগ, এটা 0 হবে। যখন সময় 0, মানে এখনো সময় কাউন্ট শুরু হয় নাই, একেবারে শুরুর অবস্থা, 0 সেকেন্ডে বেগের মানও 0, 5 সেকেন্ড পর বেগ 5, 10 সেকেন্ড পর 10, 15 সেকেন্ড পর 15, 20 সেকেন্ড পর কি 20, আর 25 সেকেন্ড পরেও 20, 30 সেকেন্ড পরেও 20, 35 সেকেন্ড পরে 10। এখন বলছে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। এখন তোমার আমি একটা বিষয় বলি, ত্বরণের যখন আমরা বেসিক পড়ছি, এখানে আমরা একটা জিনিস পড়ি নাই, এটা একটু বলে ফেলি। এখানে ত্বরণের 2টা ক্যাটাগরি হইতে পারে, এটা একটু মনে রাখবা। একটা হলো সুষম ত্বরণ, বা এটাকে সমত্বরণও বলতে পারো, ঠিক আছে? আর একটা হচ্ছে অসমত্বরণ। অসমত্বরণ, এটার মধ্যে মানে পার্থক্যটা কোথায় একটু বলি। একটা হলো অসমত্বরণ, একটা হলো কি সুষম বা সমত্বরণ। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। এই
তাহলে সমতরণ বা সুষমতরণ মানে এখানে ত্বরণের মানটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, একই পরিমাণে কাজ করতেছে। অর্থাৎ সময়ের সাথে, মানে এই কথাটার বাংলা ব্যাখ্যা হচ্ছে সময়ের সাথে এর মান মানে ত্বরণের মান একই থাকে বা একই পরিমাণে বাড়তে থাকে, মানে এটা বাড়তেছে না, একই থাকে বা একই পরিমাণে বাড়ে, মানে দুইটার কথার একই অর্থ। একই থাকে যে কথা, একই পরিমাণে বাড়ে এটার একই কথা। আমি তোমার একটু উদাহরণ দিচ্ছি, দাঁড়াও। একই পরিমাণে বাড়ে, এটা এটার মানে কি, ধরো তোমাকে বলা হয়েছে, যেমন এখান থেকে উদাহরণটা নেওয়া যায়, যেমন আমরা যখন ম্যাথ করব তখন দেখাবো। আমি তোমার একটু বলি, ধরো একটা গাড়ি, বা এখান থেকে করাই দিই, একই তো জিনিস। এই যে দেখো, ত্বরণ মানে হচ্ছে বেগ কতটুকু বাড়ছে সেটা, তাই না? এখানে বেগ কোথা পর্যন্ত বাড়ছে একটু ভালো করে দেখো তো। 0-তে 0, 5-এ 5, 10-এ 10, এই যে বেগ বাড়তেছে 0, 5, 10, 15, 20, এই যে এই ঘর পর্যন্ত বেগের মানটা বাড়ছে। এই যে এই ঘরটা এতটুকু পর্যন্ত দেখো, তুমি এদিকে তাকায়ও না আপাতত, আপাতত ওই রেড লাইনের এই পাশে তাকায়ও না, তুমি রেড লাইনের এইটুক পর্যন্ত দেখো। প্রত্যেকটা ঘরের দিকে যদি তুমি তাকাও এগুলা ছাড়া, তুমি দেখবা বেগের মান বাড়তেছে। 0, 5, 10, 15, 20, এখান থেকে আবার বাড়ে না, এখানে সমান ছিল, সমানে আমরা পরে আসতেছি। আমরা তো মাত্রই পড়ে গেছিলাম যে বেগের মানটা যখন বাড়বে, বেগের মান যখন বাড়বে তখন মূলত এটা ত্বরণ। আমরা বলবো যে বেগের মান বৃদ্ধির যে হার, এটা হচ্ছে কি ত্বরণ। তাহলে আমরা বলতে পারি এই পুরো অংশ সবগুলাতে ত্বরণ হয়েছে এতটুকু। প্রথম পয়েন্ট, মানে এই চেহারাটা দেখে আমরা প্রথম যে সিদ্ধান্তে আসতে পারবো যে স্যার এই যে রেড লাইনের আগ পর্যন্ত যেহেতু বেগের মানটা বাড়ছে, তাহলে অবশ্যই স্যার এগুলো সবগুলো হচ্ছে ত্বরণ, বা আমি এখান থেকে কি বের করতে পারবো, ত্বরণ বের করতে পারবো। আচ্ছা, ভালো কথা। এখন আসো, তুমি যদি প্রতিটা বক্স চিন্তা করো, এবার এবার পুরোটার নিচ্ছি না আমরা, এই পুরো জিনিসটাকে বক্সে ভাগ করতেছি। এইটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, এভাবে হিসাব করতেছি। কথা বুঝছো? তো তখন যদি তুমি হিসাব নিকাশ করো তখন কি আসবে, এখানে তো কোনো ত্বরণ কিছুই পাবা না, এই প্রথম বক্সের জন্য তো কিছু আসবেও না। 0-কে 0 দিয়ে ভাগ করা যায়, এটা তো আনডিফাইন্ড হয়ে যাবে। আমরা প্রথম বক্সের জন্য কোনো ম্যাথই করবো না। আমরা যদি দ্বিতীয় বক্স থেকে করি, যেহেতু মান এখানে আছে, তাহলে আমি তোমার একটু দেখাই, জাস্ট আমি পরে এটা ডিটেলে করে দিব। আমি তোমার একটা জিনিস একটু বুঝাচ্ছি, এই যে সুষমতরণ জিনিসটা কি। তাহলে দ্বিতীয় বক্সের জন্য ভালো করে দেখো, দ্বিতীয় বক্সের জন্য বেগ হচ্ছে কত, 5, তাহলে এখানে বসলো বেগ 5, সময়ও কত দ্বিতীয় বক্সের জন্য 5 সেকেন্ড, অর্থাৎ এটা আসবে কত, 1। বলো একটু পর্যন্ত কেউ বুঝছো ভালো করে, সবাই ভালো করে কি বুঝছি? আচ্ছা, এখানে আরেকটু স্পেসিফিক করে জিনিসটা, তাহলে পরেরটা করতে আরো সুবিধা হবে। এখানে 5 কেন বসছে, আমরা তো পড়ছিলাম a = v - u/t। তো এখানে তো বেগের দুইটা মান থাকার কথা, একটা শেষ বেগ একটা আদি বেগ। এখানে মূলত 0 থেকে 5 হয়েছে, এখানে 5 দেখাচ্ছে মানে কি, এটা হচ্ছে শেষ অবস্থা, আগের ঘরটা হচ্ছে তার পূর্বের অবস্থা। তাহলে সে 0-তে ছিল, 5 সেকেন্ড পর যখন 0 থেকে 5 সেকেন্ড, তখন তার বেগটা 0 থেকে কততে আসছে, 5-এ আসছে। তো তোমার যদি ঝামেলা মনে হয় তুমি এখানে 0 দিয়ে ম্যাথ করো, তাহলে আরো বুঝতে সহজ হবে। তাহলে এই যে 5 থেকে 0 বিয়োগ করলে 5, ওটাকে ভাগ করলে আবার 5। আচ্ছা, এটা হলো প্রথম ঘর। এবার আসো, আমি যদি এই ঘরের জন্য ম্যাথ করি, 10 10 এটার জন্য করি, তাইলে কি হবে ঘটনা, এখানে দেখো আগে কত ছিল, 5। এবার তুমি পরের ঘরে গেছো, পরের ঘরে তুমি কত দেখতেছো, 10 দেখতেছো। তাহলে কত বাড়ছে, আগের ঘরের তুলনায় বেগ কত বৃদ্ধি পাইছে, 5 বৃদ্ধি পাইছে। তুমি বলো স্যার কেন, এখানে তো 10 দেখাচ্ছে। 10 হচ্ছে শেষ বেগ। আর কত থেকে বাড়ছে, 10টা তো 0 থেকে বাড়ে নাই, এখান থেকে তো ধরতেছি না, এই ঘর থেকে এই ঘরটা ধরতেছি। তাহলে আবার আসো, এই আবার যদি আমরা পরের ঘরের জন্য বের করি, তাহলে এখানে আসবে 10 বিয়োগ কত, 5। এই যে 10 হইছে কত থেকে, 5 থেকে, তাহলে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ, টাইম কত হবে। এখন বলবো স্যার টাইম হচ্ছে 10, এই যে এই ঘরের জন্য করতেছি না, তাহলে টাইম তো স্যার দেওয়া আছে না, এই ঘরের জন্য টাইম 10 না, এই ঘরের সাপেক্ষে করতেছো না। তাহলে এইখানে যদি 5 ছিল, এখানে এখন 10, তাহলে 10 এটা কত থেকে বাড়ছে, 5 থেকে। এখানে যেরকম তুমি বেগের পরিবর্তন নিচ্ছ, এখানেও সময়ের পরিবর্তন নিতে হবে। সো সময়ের পরিবর্তন হচ্ছে কত, 5। তাহলে এখানে আবার রেজাল্ট কত আসবে, 1 আসবে। বুঝছো জিনিসটা? এবার যদি পরের ঘরের জন্য করো, ঠিক একইভাবে এরকম আসবে না। দেখো তো, আমি আর বুঝাচ্ছি না, এটা একই জিনিস। 15 থেকে তখন 10 বিয়োগ যাবে, নিচেও 15 থেকে 10 বিয়োগ গিয়ে 5 বসবে। এই বলো, বুঝছো জিনিসটা? তাহলে এখানেও কি 5/5, সো অ্যান্সার কি আসবে, 1 আসবে না? এবার তোমার একটা
রিলেশন দেখা, একটা জিনিস দেখাই। দেখো প্রথম বক্স বা এই দ্বিতীয় বক্সের জন্য ত্বরণের মান এত, এখানেও ত্বরণের মান এত, এখানেও ত্বরণের মানটা এত। তার মানে কি জানো? তার মানে হচ্ছে এই ত্বরণগুলোকে বলা হয় সুষম ত্বরণ। মানে ত্বরণ কাজ করতেছে, কিন্তু এটা এমন একটা ত্বরণ যেটার কোনো মান পরিবর্তন হচ্ছে না, ফিক্সড একটা মান নিয়েই গাড়িটা কি করতেছে, বেগ বাড়াচ্ছে। অর্থাৎ এখানেও এক, এখানেও এক, এখানেও কত, এক। অর্থাৎ গাড়িটা প্রতি সেকেন্ডে এক করে করে তার বেগটা বাড়তেছে। এই জন্য দেখো 5 সেকেন্ড পরে বেগটা 5 বাড়তেছে। কারণ কি? ত্বরণ এক না? ত্বরণ এক মানে কি? 1 সেকেন্ডে গাড়ির বেগ কত বৃদ্ধি পাচ্ছে? 1 মিটার, 1 মিটার/সেকেন্ড বৃদ্ধি পাচ্ছে। মানে একক সময়ে বেগ বাড়তেছে কত? এক পরিমাণ। তাহলে 5 সেকেন্ডে, যে তখন তো 5 থেকে 10 হয়েছে, তাহলে সময় কত? 5 সেকেন্ড বাড়ছে। তো 5 সেকেন্ডে বেগও কত বাড়বে? 5 বাড়বে। এই যে দেখো 5 থেকে 10 হয়েছে, তাহলে 5 বাড়ছে না? দেখছো কথা মিলাছে? তাহলে সুষম ত্বরণ মানে হলো সময়ের সাথে এর মানটা একই থাকে। দেখো সময়ের সাথে এর মানটা কি? সেম। এগুলোকে বলে সুষম ত্বরণ। আর অসম ত্বরণ হচ্ছে যদি সময়ের সাথে ত্বরণটা সেম না হয়, ওটাও ত্বরণই, বাট ত্বরণ সেম হবে না। যেমন ধরো কথার কথা, আমি এখানে কি করলাম, একটা উদাহরণ এটার বাইরে গিয়ে দিচ্ছি। ধরো এটা একটা, ধরো একটা ত্বরণ হচ্ছে পাইছি আমি কত, এই অংশে এক পাইছি না? এবার পরের অংশে যদি এমন হইতো, এই পাশে একটু দেখাচ্ছি। ধরো কথার কথা 12 বিয়োগ কত, 6 ডিভাইডেড বাই কত, 5। তাহলে এখানে দেখো উপরে 6 ডিভাইড বাই 5 আসবে। এখন কি ভ্যালুটার 1 হবে? ভ্যালুটার 1 হবে না, এখানে ভ্যালুটা ভিন্ন আসবে, 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এই ত্বরণটা আর এই ত্বরণটা কি হচ্ছে না? সেম হচ্ছে না। তখন এটাকে বলা হয় অসম ত্বরণ বা সুষম ত্বরণ, যেটা হয় নাই, এটাকে আমরা কি বলি? অসম ত্বরণ বলি। তাহলে অসম ত্বরণ মানেও ত্বরণ, সুষম ত্বরণ মানেও ত্বরণ। কিন্তু ত্বরণটা যদি সেম সেম হয়, ওটার নাম হয়ে যায় সুষম ত্বরণ। আর যদি আগের ত্বরণের সাথে পরের ত্বরণটা বা পরের অংশের ত্বরণটা মিল না থাকে, ওটাকে বলা হয় অসম ত্বরণ। এবং সেটা কখন হবে? যদি বেগের বৃদ্ধিটা সেম ভাবে না হয়। যেমন এখানে বেগের বৃদ্ধিটা সেম ভাবে হয়েছে, 5, 10, 15, 20, বেগের পরিবর্তনটা সেম, এই জন্য সুষম ত্বরণ কাজ করছে, বা সুষম ত্বরণ কাজ করছে বলেই বেগের পরিবর্তনটা সেম আসছে, একটা বললেই হয়। এখন কোনো কারণে আমি যদি এখানে বেগের মানটা 15 করে দিতাম, ধরো 5 থেকে 10 না হয়ে এটা 5 থেকে 15 হয়ে গেছে, হইতে পারে গাড়ি একটু জোরে চলছে, তখন হইতে পারে না? তো 5 থেকে যদি 15 হইতো, তাহলে তুমি 15 থেকে 5 বিয়োগ দিতা, ডিভাইডেড বাই লিখতা 5, তাহলে কত আসতো? 2 আসতো। তখন কিন্তু ত্বরণ আর 1 পাইতে না, ডাবল পাইতে। তাহলে ওই ত্বরণটাকে তখন আমরা বলতাম, অর্থাৎ এই অংশগুলো যদি ভিন্ন ভিন্ন হইতো, এটার মান যত এটার মান তত আসে নাই, তখন বলতাম অসম ত্বরণ। আর এখন যেহেতু সেম আসছে, এটাকে বলবা কি? সুষম ত্বরণ। তাই ত্বরণের এই দুইটা পার্ট কি ভালো মতো বুঝছো সবাই? ভালো করে বুঝছো? গুড, ঠিক আছে, তাইলে গেল এটা। এবার আসো, আমরা অলরেডি এই যে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করতেছি, তাহলে আমরা প্রকৃতি বিশ্লেষণ করে ফেলছি। এটাও সুষম ত্বরণ, এটাও সুষম ত্বরণ, এটাও এটাও, কারণ বেগের পরিবর্তনটা সেম। তাহলে এইটুক পর্যন্ত বের করতে পারবো। আমি তো অলরেডি 3টা বের করে দিছি, তোমরা 20-র জন্য করবা। 20 - 15 ডিভাইডেড বাই 5, আরেকটা বের হবে। তাহলে 4টা বক্স, এই যে এখান থেকে শুরু করে এই 4টা বক্স, এগুলো হলো কি? সমত্বরণ। এটুকু নিশ্চয় সবাই বুঝছি। এবার আসো এই দুইজনের কাছে, এই দুই বক্স ভালো করে, এই দুইটা বক্স, এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই, নিশ্চয় সেটা দেখতে পাচ্ছি। এই দেখো এখানেও 20, এখানেও কত? 20। সো 20 থেকে 20, মানে ঘটনাটা হয়েছে কিরকম জানো? গাড়ি ঠিকই চলছে 5 সেকেন্ড, দেখো 25 থেকে 30 কিন্তু ঠিকই হয়েছে। কথা বুঝছো? মূলত এই এই জায়গা পর্যন্ত, এটা আর এটা 20 থেকে 30, 10 সেকেন্ড, 5 সেকেন্ড 5 সেকেন্ড করে আর কি। তাহলে গাড়ি কিন্তু ঠিকই কি চলছে, কিন্তু গাড়ি ঠিক চললেও বেগের মানটা বাড়ে নাই। অর্থাৎ একই পরিমাণ বেগ, ওই যে গাড়ি হচ্ছে মনে করো একই বেগে চলতেছে, বাড়েও নাই, মানে জোরেও যায় নাই, আসতেও যায় নাই, সেম বেগে যাচ্ছে, তখন ওই বেগটাকে বলা হয় সমবেগ। ওই বেগটাকে কি বলে? সমবেগ বলা হয়। তাহলে দেখো 20-এর পর থেকে বেগ আর বাড়ে নাই। দেখো 20 যখন হয়েছে, 20 পর্যন্ত, 20 সেকেন্ড পর্যন্ত বাড়ছে। 20-এর পর থেকে 20 থেকে 25, 20 সেকেন্ডে বেগ যত, 25 সেকেন্ডেও বেগটা তত। তাইলে এই ঘরের জন্য তুমি একটা কি পাবা? এখানে একটা সমবেগ, আবার এই ঘরের জন্য একটা কি? সমবেগ। অর্থাৎ এই দুই ঘরে বেগের মানটা বৃদ্ধি পায় না, এই জন্য এটাকে কি বলবো? সমবেগ। তো এটাকে কিভাবে করবা এটা একটু দেখাই দিই। প্রথমগুলো তো বুঝলাম,
প্রথম অংশগুলো তোমরা এই যেভাবে বের করবা, করে বলবে এগুলো হচ্ছে কি সমতরণ। এর পরের কথাটা বলবে এভাবে যে 20 সেকেন্ড থেকে বা 20 সেকেন্ড হতে 30 সেকেন্ড পর্যন্ত, একসাথে আমরা দোনোটা বক্স দেখাই দিব, আলাদা আলাদা না দেখিয়ে, যেহেতু দুইটাই একই রকম আমরা একসাথে বলে দিচ্ছি, পর্যন্ত বেগের পরিবর্তন হয়নি, বেগের পরিবর্তন নেই, বা শূন্য বলতে পারো, একই কথা, বেগের পরিবর্তন নেই। অর্থাৎ এখানে ইউ যত ভিও তত, তাহলে বেগের পরিবর্তন যেহেতু নেই আমরা বলতে পারি ডেল ভি বা বেগের পরিবর্তন এটা কত আসবে, 0। তাহলে বেগের পরিবর্তন যদি 0 আসে, ত্বরণও কত আসবে, 0 আসবে না, এই যে ইকুয়াল টু 0। তার মানে ওই দুইটা অংশে ত্বরণ শূন্য। অর্থাৎ আমাদের ডিসিশন আসবে এই দুইটা অংশে 20 থেকে 25 সেকেন্ড এখানেও ত্বরণ শূন্য, 25 থেকে 30 সেকেন্ড এখানেও ত্বরণ কি শূন্য। এটার ব্যাখ্যা হচ্ছে এই জায়গায়, কারণ এই 10 সেকেন্ড যাবৎ বেগের কোনো পরিবর্তন ঘটে নাই, আদি বেগ এবং শেষ বেগটা একই। তো আমরা যদি ডেল ভি বাইর করি, ভি মাইনাস ইউ যদি হিসাব করি, এটার ভ্যালু কত আসবে, 0 আসবে। তো 0কে যদি কোনো কিছু দিয়ে ডিভাইড করা হয়, ওটার অ্যান্সারও কি আসে, 0 আসে। তাহলে এই জন্য এখানে ত্বরণ কাজ করে নাই। কথা বুঝছো? বা এটাকে আরেকভাবে তুমি নর্মালি থিওরিটিক্যালি এটা বুঝতে পারো, সেটা হলো সমবেগে ত্বরণ কেন শূন্য হয়, তার কারণ হচ্ছে ত্বরণের কাজ কি, ত্বরণের কাজ হচ্ছে হয় বেগ বৃদ্ধি করবে অথবা মন্দনের মাধ্যমে বেগটা হ্রাস করবে। তাহলে সমবেগ যখন বলতেছি তখন বেগ বাড়তেছেও না, বেগ কমতেছেও না। তাহলে যদি ত্বরণ কাজ করতো ডেফিনেটলি বেগটা বাড়তো, কারণ ত্বরণ অবশ্যই বেগ বাড়াই দেয়। আর যদি মন্দন কাজ করতো তাহলে বেগ নিশ্চয়ই কমে যাইতো। যেহেতু বেগ বাড়তেছেও না আবার কমতেছেও না, তাহলে ত্বরণও নাই মন্দনও নাই, তার মানে নাই মানে কি, এটা 0। নাই মানে হচ্ছে ত্বরণের মানটা কত, শূন্য। এই জন্য এই জায়গায় বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বুঝছো? এবার লাস্ট অংশ 30 থেকে 35 সেকেন্ড, এখানে কিন্তু বেগের পরিবর্তন হইছে কত, ওই যে দেখো 20 থেকে 10 হয়ে গেছে। তাহলে এই অংশটা হচ্ছে মূলত মন্দন। আমরা পড়ছি না, সময়ের সাথে যদি বেগ হ্রাস পায়, কমে যায়, ওটাকে বলে মন্দন। এখানে আদি বেগ হবে 20, কারণ 20 থেকে কমে যাচ্ছে এবং কমে গিয়ে কত হইছে, 10 হইছে। তাহলে 20 থেকে 10, আদি বেগ হবে 20, শেষ বেগ হবে কত, 10, এবং সময় বসবে 5 সেকেন্ড। 35 থেকে 30 কি দিবা, বিয়োগ দিবা। তাহলে এইটার জন্য অ্যান্সার আসবে এরকম। আবার সূত্র তুমি লিখবা, এই যে এখানে শেষ বেগটা আগে বসবে, তো শেষ বেগ হচ্ছে 10, আদি বেগ হচ্ছে 20, টাইম হচ্ছে কত, 5। তাহলে এখানে আসবে -10 ডিভাইডেড বাই কত, 5, দ্যাট মিনস -2। এই যে লাস্টের অংশের মন্দন হচ্ছে এত, মাইনাস আসবে। আমরা বলছিলাম না মন্দনে কি ঘটে, মাইনাস চলে আসে, এই জন্য হচ্ছে আমরা মন্দন বলি। এই হচ্ছে তার ব্যাখ্যা। বলো জিনিসটা কি বুঝছো ভালো মতো? এই হচ্ছে আমাদের পড়াশোনা এতটুকু পর্যন্ত। বলো এই জিনিসটাকে আমরা সবাই ভালো মতো বুঝছি কিনা। এই হচ্ছে আমাদের 3টা প্রশ্ন। তো আমরা আজকের ক্লাসে আপাতত একটু ধারণা নিছি, বিশেষ করে আমরা বেসিকটা একটু ভালো করে পড়লাম। আমরা ম্যাথগুলো একটু জাস্ট এই দুইটা ম্যাথ পাশাপাশি এটা, আমরা কিন্তু এটার উপর যখন সবগুলো টপিক আমরা ধারাবাহিকভাবে শেষ করে ফেলবো, যেমন আমাদের আজকের লেকচারের পর আর কি বাকি থাকবে আমি বলি। আগামী লেকচারে হচ্ছে আমি গতির সমীকরণ যেগুলো আছে 4টা সূত্র, ওগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো। এর পরের একটা লেকচার হচ্ছে গ্রাফ নিয়ে আলোচনা করব। তাহলে আগামী 2টা লেকচার পর আমাদের কিন্তু পুরো চ্যাপ্টারের বেসিক কভার হয়ে যাবে। এরপর আমরা শুধুমাত্র গাণিতিক সমস্যা কিভাবে সলভ করা যায়, কিভাবে ডিফারেন্ট ম্যাথগুলো বোঝা যায়, আমরা ওই রিলেটেড আলোচনা করব বা লেকচার আপলোড করব। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন সমাধানগুলো একসাথে দেখব। আমরা প্রথমে ধারাবাহিকভাবে প্রতিটা টপিক কি করতেছি, ক্লিয়ার করতেছি, এবং ওই টপিকের সাথে একটু টপিকটাকে বোঝার জন্য 2-1টা ম্যাথ এক্সাম্পল হিসেবে আমরা দেখতেছি। তো তুমি ত্বরণের শুধু এই ম্যাথগুলাই করবে, এখানে বিষয়টা এরকম না। ত্বরণের কিন্তু আরও ম্যাথ আছে। ত্বরণের লেখচিত্র আঁকতে দিবে, ত্বরণের বিভিন্ন ভ্যালু বাইর করতে দিবে, বিভিন্নভাবে দেওয়া থাকবে, ওগুলো দিয়ে ম্যাথ করতে হবে। ওগুলো আমরা একসাথে করবো লাস্টে করে একত্রে। বাট আগে আমরা পুরো চ্যাপ্টারটাকে সমন্বয় করতেছি এখন মূলত। কথা বুঝাইতে পারছি? অর্থাৎ তুমি আজকের চ্যাপ্টার থেকে শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাসা করবা যে আমি আজকের লেকচারটা করে ত্বরণ এবং মন্ধন এই জিনিসটা কি বুঝতে পারছি। অর্থাৎ ত্বরণ কি এবং মন্ধন কি, কিভাবে প্রকাশ করে, সূত্র কি, সূত্র কিভাবে আসছে, এটা কিভাবে ক্যালকুলেট করে, এই প্রশ্নগুলোর উত্তর তুমি দিতে পারতেছো কিনা নিজেকে তুমি একটু যাচাই করবা। যদি তুমি এই প্রশ্নগুলো নিজেকে বলতে পারো যে না আমি এগুলো সব বুঝছি পারি, তাহলে বুঝবে যে তুমি এই টপিকটা তোমার কাছে ক্লিয়ার। আমরা সামনের টপিকের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারি। তখন বুঝাইতে পারছি? আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকবে। ভালো থাকবে সবাই, দেখা হবে সামনের লেকচারে। আসসালামু আলাইকুম।